believe Shiro. When it comes to the Garcias, I'm the good boy. Don't believe Shiro. When it comes to the Garcias, don't believe Shiro. When it comes to the Garcias, I'm the good boy. উপযোগী করে রাখা হয়েছে সেখান থেকে 2 মাইল গভীরে দাঁড়িয়ে রয়েছি। এখানে নীরবতা কিন্তু শূন্য নয়, মনে হবে কেউ যেন অনবরত আপনার উপরে নজর রাখছে। আমি এখানে এসেছিলাম অরোরা বোরিয়ালিস বা মেরুদণ্ডী ছবি তুলতে। একটা পারফেক্ট টাইম ল্যাপসের শটের জন্য আমার এমন একটা নির্জন জায়গারই দরকার ছিল। আমি আমার ক্যামেরা গিয়ার আর একটা কাঠের তৈরি। প্রথম দুটো রাত বেশ ভালোই কেটেছিল। প্রচণ্ড ঠান্ডা ছিল ঠিকই, এমন হাত কাঁপানোর ঠান্ডা যে মাঝরাতের পাইন গাছগুলো জমে গিয়ে বন্দুকের গুলির মতো সশব্দে ফেটে যেত। তবে আসল ঘটনাটা ঘটল তৃতীয় দিনে। আমি পাহাড়ে একটু ধার ঘেঁষে হাঁটছিলাম, ক্যামেরা বসার জন্য একটা ভালো জায়গা খুঁজছিলাম। ঠিক তখনই গন্ধটা আমার নাকে এলো। -80°C এই কনকনে ঠান্ডা এবং গন্ধ পাওয়ার কথাই নয়। একটা উষ্ণ ভেজা ঠিক যেমন গ্রীষ্মের দুপুরে রাস্তার পাশে কোনো মরা জিনিস পড়ছে। এরপর আমি পায়ের ছাপগুলো দেখতে পেলাম। ঠিক 1 ঘন্টা আগে আমি যে পথ দিয়ে গিয়েছিলাম সেই পথটাই আর আরেকভাবে পার করে গেছে ছাপগুলো। এগুলো কোনো ভাল্লুকের পায়ের ছাপ নয়। পা ফেরার দূরত্বটা ছিল বড্ড বেশি। 1 পা 1 পা করে প্রায় 7 ফুট দূরে দূরে পড়েছে। এটা কোনো ব্রিজ বা হরিণেরও নয়। বরফের উপরে গভীর যেন পাগল এতটাই ভারী যে মাটি থেকে ঠিক মতো বলতেই পারছিল না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় ছিল সেগুলো সবই তো মানুষের পায়ের মতো, কিন্তু ব্যক্তিগতভাবে লম্বা। আঙ্গুলগুলো বরফের বুকে সূচের মতো সূক্ষ্ম হয়ে ফুটে আছে। আমার ভেতরে অবচেতন মনে গৌধুরীর আলো মুছে ঘুটে অন্ধকার নামার ঠিক আগ মুহূর্তে আমি কেবিনে এসে পৌঁছলাম। দরজা চিঠিকে আটকে দিলাম। একটা পাতলা ধাতুর টুকরো যা ওই অদ্ভুত পায়ের ছাপ তৈরি করা যন্ত্রটার সামনে এই মুহূর্তে একটা রসিকতা বলে মনে হচ্ছিল। মন ঘোরানোর জন্য ল্যাপটপে বসে ছবিগুলো এডিট করতে লাগলাম। আমার ইচ্ছে ছিল মনের ভিতরে ঘরের ভেতরে তখন বলতে গেলে কোনো আলো নেই, শুধু ল্যাপটপের স্ক্রিনের নিচে আভা আর তাকে একটু যদি নিজে আসতে থাকা ফলের শেষ লালচে আলো। বাইরের জঙ্গলটা ছিল একদম নিচু, কোনো বাতাস নেই, কোনো প্যাঁচার ডাক নেই। আর ঠিক তখনই আমি শুনতে পেলাম, কেউ কি আছে? আমার শরীরের রক্ত যেন মুহূর্তে হিম হয়ে গেল। ওটা একটা কণ্ঠস্বর, একজন পুরুষের গলা। এমন স্বাভাবিক প্রতিবেশী যেন এসে হাত চাচ্ছে। আমি আড়ষ্ট হয়ে গেলাম। কিবোর্ডের উপরে আমার আঙ্গুলগুলো জমে দিত। কে কে ওখানে? কাঁপা কাঁপা গলায় কোনো মতে চিৎকার করে বললাম, আমাকে একটু সাহায্য করবে, আমি পথ হারিয়ে ফেলেছি। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। টেবিল থেকে ভারী তরকারি কাজ করে দিলাম। কাজটা তখন একটা কালো আয়নার মতো কাজ করছে। ঘরের ভেতরে আবছা আলোটাই শুধু প্রতিফলিত হচ্ছে তাতে। হাতে চোখের পাশটা আড়াল করে বাহিরের বরফাবৃত অন্ধকারের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না, শুধু গাছের গুড়ি আর কালো ছায়া। কোথায় আপনি? উত্তরটা এলো একদম কেবিনের দেওয়ালের গা ঘেঁষে, শুকনো পাতার মতো খসখসে আর মরমরে একটা বৃষ্টি। বড্ড ঠান্ডা বাইরে। আমি একটু কাছে গেলাম, চোখের মণি দুটোকে যতটা সম্ভব বড় করে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। আমার মুখ থেকে ঠিক কয়েক ইঞ্চি দূরে জানালার কাছে এসে একটা চেয়ারে পুজো খেয়ে মেঝেতে
উপরে পানির মতো ঢুকতে লাগলো। পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমি ওটাকে জানার কাছে দেখছিলাম। আর চোখের পটলগুলো, সেখানে কোনো চোখ নেই, শুধু দুটো পটল, কুচকুচে কালো দেখতে, আর দাঁতগুলো বড় দেখতে, সুচানো তলোয়ারের মতো, যা ক্রোধ করে বাইরে বেরিয়ে এসেছে। ওটা নিঃশ্বাসে হয়ে গেছিল। পর মুহূর্তে ওটা কোথাও চলে গেল। আমি হামাগুড়ি দিয়ে ঘরের কোণে গিয়ে দেখতে বসলাম। Hello guys, my name is Aijat Taslim guys. ওরা শক্ত করে চেপে ধরলাম, যা এই মুহূর্তে ওইটার সামনে একটা দাঁত ছিলানো কাঠের চেয়ে বেশি কিছু মনে হচ্ছিল না। কাঠের এই কেবিনটাকে হঠাৎ ভীষণ নড়বড়ে আর ভঙ্গুর লাগতে শুরু করলো। দেওয়ালগুলো তো স্ট্রেট, দরজা তলার ফাঁক গলে একটা বন্ধ ঘরের ভিতরে ঢুকতে শুরু করলো। সেই পাশি রক্ত আর পচা মাংসের গন্ধ এখন এই ছোট্ট ঘরটায় দম বন্ধকরভাবে ছড়িয়ে পড়ছে। বাইরে আমি ভারী মচমচ শব্দ শুনতে পেলাম। বরফ মারিয়ে কিছু একটা টেবিলের চারপাশে ঘুরছে, একটু শব্দ হচ্ছে, আবার একটু থাম, আবার একটু শব্দ হচ্ছে, আবার থাম। চারপাশে দেখছে ওরা